নমস্কার বন্ধুরা, আমি সুতপা চলে এসেছি দেখো সুতপার কথা নিয়ে। সুতপার কথাতে আজকে রান্না করে নিচ্ছি এঁচোড় ভাপা। চলো এবার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। এঁচোড় ভাপা করার জন্য আমি এঁচোড় নিয়েছি। এঁচোড়টা একটু বড় মাপের ছিল, সেই কারণে এঁচোড় তো কাটা একটু অন্যরকম। দেখো যে অংশগুলো কাঁঠাল বড় হলে ফেলি আমরা, ঠিক সেইগুলো ফেলে দিয়েছি। আর বাকিগুলো এই যে নিয়ে নিয়েছি দেখো। আর এই যে ডুমো ডুমো করে কেটেছি, যেগুলো দেখো পুরো পরিষ্কার করে এঁচোড়ের যে অংশগুলো থাকে ওই যে সুতো সুতো মতন থাকে, সেগুলো সব ফেলে দিতে হবে। সেইগুলো যদি রাখি না, ও সিদ্ধর পরে কি রান্নার পরে ওগুলো মুখে গিয়ে মুখটা মেরে আসে, খেতে ভালো লাগে না। আর ওই কারণে ওগুলো সব ফেলে দেবো। আর যেগুলো দেখছি কচি কচি রয়েছে, যে ফেলার মতন না, সেই অংশগুলো শুধু রেখে দেবো এঁচোড়ের, আর কিছুই না। এই যে পুরো এঁচোড়টা এরকম কেটে নিয়ে এবার প্রেশার নিয়ে নেব। প্রেশারের মধ্যে আমি সিদ্ধ করব। প্রেশারের মধ্যে সিদ্ধর জন্য আবার আলাদা নিয়ম আছে। দেখো প্রথমে আমি তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে জল ঢালবো, কেন তাহলে ওই যে জলটা তেলটা গুলে যাবে। এবার প্রত্যেকটা এঁচোড়ে ওই তেলটা লেগে যাবে। এই দেখো ওই যে এঁচোড়গুলো ওই যে দিয়ে দিলাম, তেলটা লাগলে হবে কি বাসনের গায়ে কিন্তু তেল আঠাটা লাগবে না। এটাই হচ্ছে ওই যে তেলের মধ্যে জল দেওয়ার প্লাস পয়েন্ট। তেলের প্রথমে তেল দিয়ে তার মধ্যে জল দিতে হবে, দিয়ে তার মধ্যে এবার এঁচোড়গুলো দিয়ে দিলাম, দিয়ে এবার এর মধ্যে একটু লবণ দেবো, একটু হলুদ দেবো, দিয়ে সিদ্ধ করব। হলুদটা দেওয়ার কারণ হচ্ছে পুরো রান্নাটায় আমি হলুদ ইউজ করব না। এই যে হলুদ দিচ্ছি, এতে এঁচোড়ের কালারটা একটু হলদে ভাব আসবে। আর যেহেতু পরে হলুদ দেবো না, তাই এঁচোড়গুলো যাতে দেখতে একটু অন্যরকম থাকে, না হলে একটু কষকষ লাগে দেখতে, তাই এরকম করছি। এবার এটাকে সিটি মেরে, একটা সিটি মারলেই হবে। সিটি মেরে এই যে নিয়ে এসেছি দেখো, হলুদ এঁচোড়ের যেমন কালার হয়েছে সেরকম সফট হয়েছে এঁচোড়গুলো। এইবার এটাকে সাইড করে রেখে আমি যাব হচ্ছে পরের স্টেপে। এবার পরের স্টেপে এঁচোড়গুলো কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। পরের স্টেপে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে ওই 1 চামচ পরিমাণে তেল দেব, খুব বেশি না, ওই 1 চামচ থেকে 19-20 বেশি হতে পারে। আমি দুটো বড় বড় করে পেঁয়াজ কেটে রেখেছি। এই দেখো পেঁয়াজগুলোকে এবার আমি ভাজবো। ভাজাটা কিন্তু খুব ভালো করে ভাজবো না, ওই কাঁচা ভাবটা যেই কেটে যাবে তখনই আমি এগুলোকে তুলে নেব। মানে ব্রাউন হবে কেবলই, একটু হালকা হালকা ব্রাউন, কি হালকার থেকে 19-20 বেশি, সেরকম ব্রাউন হলে আমি এগুলোকে তুলে নেব। আর এটা ভাজা হতে হতে দেখো আমি এঁচোড়গুলোকে জল থেকে তুলে নিই। পুরো জলটাকে একদম নিংড়ে তুলবো বলে আমি এই চামচটা ইউজ করলাম। এই যে পুরোটা তুলে নিয়েছি এঁচোড়। এইবার দেখো পেঁয়াজগুলো এই ফাঁকে ভাজা কিন্তু হয়ে গেছে। দেখো এই অবস্থায় পেঁয়াজগুলো আমি তুলে নেব। পেঁয়াজগুলো এই অবস্থায় তুলে নিয়ে এরপরে যাব হচ্ছে, আমি এই এঁচোড়ে দেবো বলে আলু কেটে রেখেছি, কিন্তু বড় বড় দুখানা, বড় বড় বলতে কি মানে মিডিয়াম সাইজের দুটো আলু আমি কেটে রেখেছি। ওই আলু যে যার পরিমাণ মতন, আলু কম বেশি হলেও কিছু যায় আসে না। তার আগে মশলাটা গুছিয়ে নিই। মশলার জন্য আমি নিয়েছি চাল মগজ আর পোস্ত, দুটোই 1 চামচ পরিমাণে নিয়েছি। কেন চাল মগজ আর পোস্ত সম পরিমাণে নেব, কিন্তু যার যেমন এঁচোড়ের পরিমাণ সেই পরিমাণে নিতে হবে। আর এর মধ্যে আর নিয়েছি হাফ মুঠো পরিমাণে কাজু বাদাম, যেটা আমি গরম কড়াইতে দিয়ে একটু নেড়েচেড়ে নিয়েছিলাম। এবার কাজু বাদাম দিয়ে এটাকে আগে ভালো করে ঘুরিয়ে নেব। আর একটুখানি সর্ষে দেবো কিন্তু এর মধ্যে, হাফ চামচের কম, যতটা পরিমাণে সর্ষে চালমগজ থাকবে তার থেকে কম সর্ষে দিলাম, কালো সর্ষে দিয়ে এবার এগুলোকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। আর এটাকে বাটবো ওদিকে, আর সেই ফাঁকে আমি ওই যে বললাম আলু কেটে রেখেছি। এই যে আলুগুলোকে কিন্তু আমি এঁচোড়ের মতন করেই কেটেছি, দেখো একদম এঁচোড় যেমন করে কাটি। আর মশলার জন্য আরও আমি নিয়েছি এই যে 3টে টমেটো। 3টে বলতে কি, আমার এই টমেটোগুলো ছোট ছোট বলে আমি 3টে টমেটো নিয়েছি। এবার ওই কটা আমি এই যে ঘুরিয়ে নিয়ে এসেছি, ঘুরিয়ে নিয়ে এসে এর মধ্যে দেবো আরও এই যে গোলমরিচ দিলাম, ওটা ওই হাফ চামচের একটু 19-20 বেশি হবে। আর দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। আর কাঁচা লঙ্কাটা হচ্ছে যে যার পরিমাণ মতন দেবে, যেহেতু গোলমরিচ দেওয়া হচ্ছে, কাঁচা লঙ্কাটা না দিলেও চলবে, ঝাল কম খেলে না দিলেও চলবে, আর দিলেও পরিমাণ মতন দেবে। আর তার সাথে টমেটোটা দিয়ে এবার সব শুদ্ধে একবারে পেস্ট করে নিয়ে আসি। এর মধ্যে কিন্তু জিরে, ধনে, আদা কিচ্ছু দেব না, শুধু পেঁয়াজটা দেবো, ওই যে ওইটুকু পেঁয়াজ ভেজে রেখেছি, আর কিচ্ছু দেবো না। এবার দেখো কড়াইতে একটু তেলটা দিলাম একটু পরিমাণে বেশি, তেলটা দিয়ে তেলে ফোড়নে শুধু তেজপাতা দিলাম আমি, আর কিচ্ছু না। এবার আলুগুলো দিয়ে ভাজবো। তেলটা বেশি বলতে 3 চামচের বেশি হবে তেল দিয়েছি আমি, 3 থেকে 3.5 চামচ।
আলুগুলোকে কিন্তু ভাজবো, তবে খুব লাল করার আগেই মানে মিডিয়ামের থেকে একটু বেশি হবে, ওই 70% মতন হবে, তখন আমি এর মধ্যে এঁচড়গুলো ঢালবো। এই দেখো আলুগুলোকে একটু ভালো করে নেড়ে চেড়ে নেই আগে, তারপরে দেখাচ্ছি তোমাদের। নেড়ে নিয়ে এই যে আলুগুলো হয়ে আসবে তখন এঁচড়গুলো ঢালবো। এঁচড়গুলো দিয়ে কিন্তু এঁচড়টা ভালো করে ভাজতে হবে। এঁচড়টা কিন্তু কম ভাজলে চলবে না, কেন সব শুদ্ধ তখন ভাজবো। ভাজাটা লাস্টে তোমাদের দেখাচ্ছি কি অবস্থায় আমি এঁচড়টাকে মানে ভাজা শেষ হবে। এই ভাপা বলেছি, ভাপাটা হচ্ছে মশলা ভাপা, মশলাটা আমি কষাবো না, মশলাটা কিন্তু আমরা কাঁচাই দেবো। যেমন ধরো যে কোনো মাছ ভাপা করলে আমরা কি করি, মাছটাকে একটু ভেজে নিয়ে তারপরে ভাপা করি, এটাও ঠিক এঁচড়টাকে ওরকম ভাজা করব, ভালো করে ভেজে নিয়ে তারপরে সেটাকে ভাপা করব। এই যে এঁচড়গুলো দিয়ে দিলাম, দিয়ে এঁচড়টাকে ভালো করে ভাজবো। আর তোমরা প্লিজ সেই ফাঁকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে একটা লাইক দিয়ে দিও। সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার কথা কিন্তু ভুলো না, তাহলে কি হয় আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তোমাদের ফোনে পৌঁছে যাবে। আর লাইকটা হচ্ছে আমাকে নতুনত্ব যে রেসিপিগুলো খুঁজে বের করা তার যে আগ্রহ সেটা শতগুণে বাড়িয়ে দেয়। এই দেখো এই বলতে বলতে এঁচড়টা কিন্তু মোটামুটি আমার হয়েছে, তবে আরেকটু হবে। বুঝতে পারছো কিনা জানি না, এঁচড়গুলো কিন্তু লালচে লালচে হয়ে এসছে। এই দেখো হালকা হালকা, পুরো লাস্টে আমি তোমাদের আবার দেখাচ্ছি কত কি পরিমাণ অবধি এঁচড় আমি ভাজবো প্রত্যেকটা এঁচড়ের গা কিন্তু। আর ওই কারণেই তেলটা একটু বেশি দিয়েছি, এই দেখো কেমন হয়েছে। এবার এই কারণেই তেলটা একটু বেশি দিয়েছি, তেল একটু বেশি না হলে এঁচড় ভাজা হবে না, পুরো তেলটাই দেখবে এঁচড়ে খেয়ে নেবে। এবার সেই এঁচড় ভাজা ভালো না হলে টেস্ট আসবে না। ভাপাতে মশলাটা ভাপা থাকবে কিন্তু এঁচড়ের তো ভাপা হবে না, এঁচড় তো ভাজা হয়ে তারপরে মশলা দিয়ে ভাপা হবে। এই যে এটা হয়ে গেছে, এই অবস্থায় এঁচড়গুলো দেখিয়ে দিলাম তোমাদের কেমন হয়েছে। এই অবস্থায় দেখো এই যে মশলাগুলো আমি সব ঢেলে দেবো এর উপর দিয়ে, এই যে ঢেলে দিয়ে এবার দিয়ে দিতে হবে জল। আমি যে জারটায় করে মশলা বেটেছি সেই জারটার থেকে জারটা ধুয়ে আমি জল দিয়ে দেবো। আর এই জলটায় একদম কম দিলে হবে না, একটু বেশি দিতে হবে। আর তেলটা আমি যেটা তেল দেবো, তেলটা তো প্রথমে দিয়েছি, এরপরে যে একটু কাঁচা তেল ইউজ করতে হবে সেটা এই মুহূর্তে না, সেটা তোমাদের পরে দেখাচ্ছি কখন ইউজ করব। ভাপাতে একটু কাঁচা তেল দিলে দেখবে ভাপার টেস্টটা অনেকটা বাড়িয়ে দেয়। এই দেখো জার ধুয়ে আমি জল দিয়ে দিলাম, কি পরিমাণে জল দিয়েছি দেখেছো, উপর থেকে উঠে এসছে জলটা। কারণটা হচ্ছে এঁচড়ের মধ্যে আর পেঁয়াজগুলোও ঢেলে দিলাম এই মুহূর্তে, মানে এই সময় এসে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আর পেঁয়াজের সঙ্গে আমরা কিন্তু ভাজাতে কোনো লবণ দেইনি, লবণও দিয়ে দেবে, আমি পরে দিচ্ছি লবণটা, নেড়ে চেড়ে নেই। এবার এই অবস্থায় এসে জলটা বেশি দেওয়ার কারণ হচ্ছে তাহলে প্রত্যেকটা এঁচড়ের মধ্যে এই যে মশলার যে গুণাগুণগুলো, মশলার যে স্মেলগুলো সেগুলো ঢুকে যাবে। এবার যখনই এক এক টুকরো মুখে দেবে, মানে এটা যে এঁচড় মুখে দিচ্ছ মনে হবে না, এঁচড়টা এতটাই সফট হয়ে রয়েছে, তার সাথে যদি মশলা ঢুকে যায়। আর একটা জিনিস খেয়াল করবে, এঁচড় কখনো কিন্তু গলে যায় না, যে গলে যে অনেকটা কেমন হয়ে গেল সেরকম কিন্তু হয় না। আলুগুলো হয় কিন্তু এঁচড় কিন্তু হয় না, সেই কারণে আরও যদি এরকম করে করো তখন কিন্তু এঁচড় দুর্দান্ত লাগে খেতে। আমার তো বাড়িতে সবাই পছন্দ করে, আর একই রেসিপি রোজ করার থেকে একটু অন্যরকম করে খেয়েই বা দেখি না কেমন হয়। এই দেখো আমি এই যে প্রথমে জল দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি, পুরো ঢাকা দিয়ে দিয়েছিলাম, ঢাকা দিয়ে ফুটাতে হবে এটাকে। ফুটিয়ে নিয়ে আমি প্রথম একটু লবণ দিয়েছিলাম, এবার টেস্ট করে দেখলাম আরেকটু লবণ লাগবে, তাই এই অবস্থায় আরেকটু লবণ দিয়ে দিচ্ছি। এর মধ্যে লবণ না দিলে হচ্ছে না। এবার যেহেতু আমার পরিমাণে অনেকটা আছে, সেই তোমরাও যা লাগবে লবণ সেগুলো এই মুহূর্তেই দিয়ে দেবে, কেন তাহলে মশলার যে টেস্টটা এসের মধ্যে এঁচড়ের মধ্যে খুব ভালো যাবে। আর দিয়ে দিলাম ওই যে হাফ চামচের একটু কম, চা চামচের হাফ চামচই হবে গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে এবার এটাকে আবার একটু নেড়েচেড়ে নিয়ে আর দিলাম ঘি, এই 2 চামচ পরিমাণে ঘি দিলাম। এটা একটু স্পাইসি বেশি হয়ে যায়, কিন্তু জিরে ধনেটা থাকে না, পুরো অন্যরকম রেসিপি। তো রেসিপি অন্যরকম হলে অটোমেটিক অন্যরকম সব কিছু হবে। এই দেখো এই অবস্থায় এটাকে আর কিচ্ছু লাগবে না। এবার একটু চিনি দিয়ে দিতে হবে, চিনিটা তো ব্যালেন্সের জন্য দেবো, আর কিচ্ছু দেবো না। দিয়ে এটাকে আবার একটু ভালো করে ফোটাতে হবে। ভালো করে ফুটিয়ে যদি ঢাকা দাও, ঢাকা দিলে কিন্তু একটু গ্যাস কমিয়ে ঢাকা দিতে হবে। কারণটা হচ্ছে কাজু বাদাম থাকে, কাজু বাদামের দেখবে কড়াইয়ের তলায় ধরে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে, সেই কারণে কিছুতেই মানে গ্যাস বাড়িয়ে ঢাকা দেবো না। গ্যাস বাড়ানো থাকলে সমানে নাড়তে হবে এঁচড়টাকে।
আর আমি এই যে এরকম করেই করছি দেখো। এইভাবে এঁচোড় ভাপা করলে সবাই পছন্দ করবে। অনুষ্ঠান বাড়ির যে কোনো রেসিপি এর কাছে ফেল, এত টেস্ট হয়। এঁচোড়গুলো দেখেছো, এরকম গোটা গোটা এঁচোড়ের গা দিয়ে যদি মশলা লেগে থাকে, প্রত্যেকটা এঁচোড় কিন্তু গোটা রয়েছে, তাহলে খেতে কেমন লাগবে বলো। ভাতের সাথে এরকম এঁচোড় হলে আর কিচ্ছু লাগবে না। আমি একটুখানি ঢাকা দিয়ে গ্যাসটা কমিয়ে দিচ্ছি, কারণ আরেকটু জলটা হালকা টানবে, তাতে আমি গ্যাসটা কমিয়ে দিলে হবে কি, এবার একটু হবে, ওই মেচড়ের মধ্যে মশলাটা একটু বেশি ঢুকবে। এই যে ঢাকা খুললাম তোমাদের সামনেই, খুলে নিয়ে দেখো কি অবস্থা। এই মেনলি উল্টে পাল্টে নিচ্ছি সব কিছু। আর এই যে দেখো হয়ে এসেছে এটা, এই অবস্থায় লাস্টে দেব একটু ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা যার যার মতন, পরিমাণে বেশিও দিতে পারো, একটু কমও দিতে পারো, কিচ্ছু যায় আসে না। আর দিলাম কাঁচা সর্ষের তেল। এই দুটোর কম্বিনেশনে এঁচোড়ের যে এতটা টেস্ট বেড়ে যাবে সেটা ধারণার বাইরে। এ টেস্টের কাছে অন্য কিছু না, অদ্ভুত লাগবে খেতে। ওটা এই দুটো না দিয়েও নামাতে পারো, কাঁচা তেল নাও দিতে পারো, শুধু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে দিতে পারো। তবে কাঁচা তেল দিলে টেস্ট অনেকটা বেড়ে যায়। যে কোনো ভাপাতে দেখবে একটা কাঁচা তেল দিলে না, ভাপা মশলার সাথে তেলের একটা আলাদা স্মেল বেরোয়। এবার সেই স্মেলটা এঁচোড় দিয়েও বেরোবে, তাতে খেতে দুর্দান্ত লাগে। অবশ্যই খাবে এবং আমাকে কমেন্টস করে জানাবে কেমন হয়েছে। এই দেখো এটা আমার রেডি, এবার নামিয়ে নিতে হবে এটা। এই যে দেখো নামিয়ে নিয়েছি, নামিয়ে নিয়ে এই কেমন লাগছে বলো। দেখতে পুরো এরকম হয়েছে। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন সুন্দর। গরম ভাতে জমে যাবে না এরকম যদি এঁচোড় হয়। আর কি বলবো বলো, সবাই ভালো থেকো। আর এঁচোড়, হ্যাঁ এঁচোড়ের অন্য রেসিপিও আমার চ্যানেলে আছে, প্লিজ গিয়ে দেখে নিও আর এঁচোড় রান্না করে খেও।